ও যদি বিশাল কোনো এক ক্রাইম করে এসে আমার সামনে দাঁড়িয়ে একটা হাসি দেয়, তাতেই আমি ওকে ইনোসেন্ট ভাবতে বাধ্য হব। কথাটি বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর যাকে নিয়ে বলেছিলেন তিনি আর কেউ নন, বাংলার বহু তরুণীর স্বপ্নের নায়ক, ভুবন ভোলানো হাসির জাদুকর। তিনি হলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। কেমন বেমানা লাগলো, তাই না? হ্যাঁ, তিনি উত্তম কুমার, বাংলার মহানায়ক। অরুণ কুমার তারই আসল পরিচয়। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায় সাতকড়ি চট্টোপাধ্যায় এবং চপলা দেবীর ছোট্ট সংসারে জন্ম নেন তিনি। 3 ভাইয়ের মধ্যে তিনিই বড় ছিলেন। কলকাতার সাউথ আরবান স্কুল থেকে 1942 সালে ম্যাট্রিক পাস করে গোয়েঙ্কা কলেজে ভর্তি হয়েছিলেন। সংসারে আর্থিক অনটনের জন্য গ্রাজুয়েশন শেষ না করে তাকে ছুটতে হয়েছিল চাকরির সন্ধানে। কলকাতা কোর্টে মাত্র 275 টাকা মাইনেতে কর্মজীবন শুরু করেন তিনি। ছোটবেলা থেকেই তার যাত্রা এবং থিয়েটারে প্রচণ্ড ঝোঁক ছিল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছোট গয়াসুরের ভূমিকা অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন। স্কুল জীবনেই পাড়ার নাট্য সংগঠন লুনার ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সেখান থেকে রবীন্দ্রনাথের মুকুট নাটকে অভিনয় করে তিনি পাকাপাকিভাবে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে মনে লালিত হতে থাকে রূপলী পর্দায় কাজ করার স্বপ্ন, এবং অচিরেই মিলল সেই সুযোগ। 1947 সালে তার স্বপ্ন বাস্তব রূপ পায় ভোলানাথ আর ঢের মায়াডোর নামক হিন্দি সিনেমার মাধ্যমে। দৈনিক 5 শিখি পরিশ্রমে 5 দিন কাজ করেন তিনি, কিন্তু দুর্ভাগ্য, মুক্তি পায়নি সেই সিনেমাটি। পরবর্তী বছর দৃষ্টিদান ছবিতে 10 টাকার পারিশ্রমিক কাজ করেছিলেন তিনি, সেখানেও সফলতা পাননি তিনি। এরপর কামনা, মর্যাদা, সহযাত্রী, নষ্টনীর, কার পাপে এবং সঞ্জীবনী ছবিতে ধারাবাহিকভাবে অসফলতার পর মুষড়ে পড়েন তিনি। ততদিনে সিনেমা পড়ায় তার নাম হয়ে যায় ফ্লপ মাস্টার। সিনেমার রোজগারে সংসার চালানো দায় হয়ে যায় তার পক্ষে, তাই অভিনয়ের পাশাপাশি চাকরি চালিয়ে গেলেন তিনি। 1948 সালে মাত্র 24 বছর বয়সে ভালোবেসে বিয়ে করেন গৌরী গাঙ্গুলীকে। 1950 সালে জন্ম হয় তার একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের। সব ছেড়ে সিনেমায় মন দেবেন বলে তিনি মনোনিবেশ করলেন। জনপ্রিয়তার খাতিরে পাহাড়ি সান্যাল তার নাম বদলে রেখেছিলেন উত্তম কুমার। অবশেষে 1952 সালে বসু পরিবার ছবিতে কাজ করে আশাতীত সাফল্য পেলেন তিনি। সেই সাথে বাংলা চলচ্চিত্র পেল এক নতুন স্টার, নতুন নক্ষত্র। পরের বছর মুক্তি পেল 74, 1953 সাল। ছবির নায়িকা ছিলেন সুচিত্রা সেন। এখান থেকেই ইতিহাস রচনার শুরু। কিংবদন্তি জুটির একসাথে পথ চলা, সাথে নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার অধ্যায়। 60-এর দশক পুরোপুরিভাবে মাতিয়েছেন উত্তম সুচিত্রা তাদের অসাধারণ কিছু প্রশংসিত ছবি উপহার দিয়ে। হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা, সাগরিকা, এই ছবিগুলোর মনোমুগ্ধকর অভিনয় এবং সাফল্য তাদেরকে রোমান্টিক জুটির শীর্ষস্থানে নিয়ে যায়, যা আজও বাঙালির কাছে সমানভাবে জনপ্রিয়। রোমান্টিক ছবির ফাঁকে ফাঁকে দু একটা অন্য ধাঁচের ছবিতেও অভিনয় করেছেন তিনি। তার প্রেমিক সুলভ আচরণের বাইরে অভিনয় দক্ষতা প্রমাণ করেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর ভূমিকায় চিড়িয়াখানা সিনেমাটিতে। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে পাড়ার অভিনেতা থেকে অরিন্দমের নায়ক হয়ে ওঠার গল্পে তিনি যেন নিজেরই প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন। 1957 সালে তার অভিনীত হারানো সুর পেয়েছিল রাষ্ট্রপতি সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা। ইংরেজি উপন্যাস র্যান্ডম হারভেস্টের কাহিনী অবলম্বনে তিনি নিজেই প্রযোজনা করেছিলেন ছবিটি। 1967 সালে চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফেরিঙ্গি ছবিতে প্রশংসিত অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দেয়া নেয়া ছবিতে হৃদয় হরণ নামক কমেডি চরিত্রে অভিনয় করেও তিনি ব্যাপকভাবে প্রশংসা পেয়েছিলেন। কর্মজীবনে সফল এই ব্যক্তির ব্যক্তিগত জীবন খুব একটা সহজ ছিল না। খ্যাতির সাথে সাথে লোকমুখে রটনাও রটতে থাকে। উত্তম সুচিত্রাকে নিয়ে অনেক রটনা রটেছিল সে সময়। শ্রী গৌরী দেবী তাদের অভিনয় আপত্তি করেননি, কিন্তু তাদের মেলামেশা আপত্তি করেছিল, যার ফলে বাড়তে থাকে তাদের দূরত্ব। একসময় অভিনয় ছাড়তে বলেন গৌরী। রক্তে মিশে থাকা অভিনয়ের নেশা ছাড়া সম্ভব হয়নি উত্তম কুমারের পক্ষে। সুপ্রিয়া দেবী তখন বিশ্বজিৎ চ্যাটার্জির ধর্মপত্নী, কন্যা সোমার জননী। বিয়ের পর সুপ্রিয়াকে বাধ্য করা হয় অভিনয় ছাড়ার জন্য। তিনি বেশ কিছুকাল পর্দার আড়ালেই কাটান, কিন্তু সুখ তার সংসারেও ধরা দেয়নি। স্বামীর সাথে ডিভোর্সের পর তিনি আবার রূপলী পর্দায় ফিরে আসেন। তখন থেকেই উত্তম কুমারের সাথে বন্ধুত্ব। উভয়ের ব্যক্তি জীবনের শূন্যতা থেকে জন্ম নেয় প্রেম। 1963 সালের 26 সেপ্টেম্বর পৈতৃক বাসভবন ছেড়ে উত্তম কুমার চলে আসেন সুপ্রিয়া দেবীর আহিরিটোলার ফ্ল্যাটে। জীবনের বাকি সময় তিনি সুপ্রিয়া দেবীর সাথেই কাটান। গৌরী দেবীর সাথে আইনত ডিভোর্স না হওয়ায় রেজিস্ট্রি করতে পারেননি তারা।
কিন্তু সুপ্রিয়া দেবীর কথা মতো 1962 সালের 2রা ডিসেম্বর ধর্মীয়ভাবে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়েছিল। সুপ্রিয়া দেবী উত্তম কুমারের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ব্যক্তিগত জীবনেও উত্তম কুমার ততটাই রোমান্টিক ছিলেন যতটা রূপলী পর্দাতে ছিলেন। ওগো বধূ সুন্দরী সিনেমাটির কাজ চলছিল তখন। 1980 সালে 24শে জুলাই শুটিংরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাঙালির সেই মহানায়ক উত্তম কুমার। কথায় বলে, মানুষ চলে গেলেও ইতিহাস বেঁচে থাকে। তিনি যে ইতিহাস সৃষ্টি করে গেছেন সেটা অমলিন থাকবে যুগ যুগ ধরে। ইন্ডাস্ট্রিতে তার মতো হৃদয় কাড়া অভিনেতা না আগে ছিল, আর না এখন এসেছে, আর না হয়তো কোনোদিন আসবে। আমাদের মহানায়ক উত্তম কুমার। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।